চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল প্রাইমারি ও আপার প্রাইমারি সকল টেট প্রার্থীকে অর্থাৎ WB টেট ও সিটেট প্রার্থীদের। আশা করি সবাই ভালো আছো, খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ টেটের জন্য। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। আমি যতটা সম্ভব চেষ্টা করব বিষয়বস্তু তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি এই ক্লাস তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। আমরা গতদিন কারক বিভক্তি অনুসর্গ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং কারক বিভক্তি অনুসর্গ সম্পর্কে আমরা ব্যাখ্যাও করেছি, সেই সঙ্গে সঙ্গে কর্তৃকারক সম্পর্কেও ব্যাখ্যা করেছি। কর্তৃকারক আলোচনা অনেকটাই ছিল, সেখানে বিভিন্ন কর্তার প্রয়োগ কীভাবে সেই বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হচ্ছে, কোন কর্তাকে কী কর্তা বলা হচ্ছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজকে তারপরে নেক্সট টপিক শুরু করব কর্মকারক দিয়ে, ঠিক আছে? কেমন? তো আমরা বিষয়ের মধ্যে চলে আসি। কর্মকারক আমরা কাকে বলছি? মূলত কর্তা যাকে আশ্রয় করে কাজ করে তাকেই আমরা কর্ম বলে থাকি। তো সেই ক্ষেত্রে কি, কাকে, কোনটি দিয়ে প্রশ্ন করতে হয়, দিয়ে আমরা উত্তর পাই, এবং বাক্যে ক্রিয়ার সঙ্গে কি, কাকে প্রশ্ন দিয়ে বা কোনটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই কর্ম এবং সেটাই কর্মকারক রূপে গণ্য হয়। ধরো এই মুহূর্তে আমরা অনলাইনে ক্লাস করছি গুগল মিটের মাধ্যমে। তো এক্ষেত্রে যদি আমরা বলি আমরা এখন ক্লাস করছি, আমরা এখন কি করছি, ক্লাস শব্দটা হাইলাইট করা দরকার ছিল, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। আমরা এখন কি করছি? ক্লাস করছি, অর্থাৎ ক্লাস। যদি বলা হয় বাক্যে প্রশ্নগুলো এভাবেই আসে, পরীক্ষাতে প্রশ্নগুলো এভাবেই আসে। একটা বাক্য তুলে দিল, যেমন আমরা এখন ক্লাস করছি, ক্লাসটাকে হাইলাইট করা থাকে বা আন্ডারলাইন করা থাকে, দিয়ে বলা হয় কারক বিভক্তি নির্ণয় করুন, ঠিক আছে? তো কি করছি? ক্লাস করছি। কি দিয়ে প্রশ্ন করলাম? তাহলে আমরা এটা কি পেলাম? কর্ম পেলাম। তাহলে এখানে হবে কর্মকারক। এবং ক্লাসটা হচ্ছে মূল পদ, তাহলে এখানে শূন্য বিভক্তি যুক্ত আছে। শূন্য বিভক্তি মানে আমি বারবার বলেছি সেটা অবিভক্তিই হয়, তো অবিভক্তিটাকে আমরা শূন্য বিভক্তি হিসেবেই বাংলায় গণ্য করি। তো সেই জন্য এখানে হবে কর্মকারকের শূন্য বিভক্তি। কেমন? এবার চলে আসি কর্মের ভাগে। মুখ্য কর্ম ও গৌণ কর্ম, এটা আমাদেরকে একটু সচেতনতার সঙ্গে বুঝে নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু বিষয়টা অনেক পরীক্ষার্থীর বা অনেক শিক্ষার্থীর বা অনেক স্টুডেন্টের গুলিয়ে যায়। তো এটা আমরা একটু ভালো করে একটু ডিটেলটা জেনে নিই, হ্যাঁ, একটু গভীরভাবে। সে আমাকে একটি কলম দিল। দেখো এখানে দুটি শব্দ দেওয়া আছে, আমাকে এবং কলম। এখানে কিভাবে প্রশ্ন হচ্ছে দেখো, এখানে ক্রিয়া কি? দিল। তাহলে আমরা কি বলেছি? কারক হচ্ছে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক। বাক্যে একটি ক্রিয়াপদ থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য পদও থাকবে, তাহলে সেই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাকেই বলছি আমরা কারক। তাহলে আমি ক্রিয়াটাকে এখানে প্রশ্ন করব সম্পর্ক খোঁজার জন্য। তাহলে কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে দিল। তাহলে কি দিয়েও প্রশ্ন করা গেল, কাকে দিয়েও প্রশ্ন করা গেল। তাহলে আমরা এখানে দুটো কর্ম পেলাম। তাহলে এই দুটো কর্মের মধ্যে কোনটি মুখ্য এবং কোনটি গৌণ, এটাই আমাদের বোঝার বিষয়। দেখো সাধারণত প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলা হয়, এখানে সেটাই লেখা আছে। তাহলে প্রাণীবাচক কর্ম এখানে কে? আমাকে। কাকে দেওয়া হয়েছে? আমাকে। তাহলে সাধারণত গৌণ কর্ম পেতে গেলে আমাদের একটা বিষয় জানতে পারলাম যে কাকে দিয়ে প্রশ্ন করা যায়। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা গৌণ কর্ম হবে এবং সেটা সাধারণত প্রাণীবাচক কর্ম, ঠিক আছে? তারপরে বলছে বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম। কি দিল? প্রশ্ন করলাম, কলম দিল। তাহলে কলমটা একটা বস্তু, জড় পদার্থ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা জেনারেলি মুখ্য কর্ম পাই? এক কথায় আমরা মনে রাখবো, সাধারণ প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলে আর বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম বলে। কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম, কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম। একটু বিষয়গুলো বুঝবে ভালো করে, কেমন? আবার বলা হচ্ছে সাধারণত গৌণ কর্ম আগে বসে, মুখ্য কর্ম পরে বসে, ঠিক? তাহলে গৌণ কর্ম কখন বসছে? আগে বসছে, মুখ্য কর্ম পরে বসছে। এখানে তেমন পেলাম, সে আমাকে একটি কলম দিল। তাহলে আমাকে গৌণ কর্ম আগে বসেছে, মুখ্য কর্ম পরে বসেছে। এবারে চলে আসি কর্মে বিপসা। কর্মে বিপসা কি না, যা যা বলেছিলাম করেছো কি। তাহলে এখানে ক্রিয়া কি বলেছিলাম,
তাহলে ক্রিয়া যদি বলেছিলাম হয় তাহলে আমরা প্রশ্ন করব কি বলেছিলাম, তার উত্তরে আমরা কি পাচ্ছি, যা যা বলেছিলাম। কি বলেছিলাম, আবারও প্রশ্ন করলাম, যা যা বলেছিলাম। এবারে যা যা শব্দটা আমরা যদি শুধুমাত্র বলতাম যা বলেছিলাম তাতেও হতো, যা বলেছিলাম করেছো কি, তা না বলে আমরা বলছি কি যা যা করেছিলাম, যা যা বলেছিলাম করেছো কি। তাহলে এখানে যাটা আমরা একবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যেত, কিন্তু এখানে যা যাটা দুবার ব্যবহার করেছে, অর্থাৎ বিপসা মানে সেটার পুনর্বার প্রয়োগ হয়। বারে বারে আমরা জেনে এসছি সেই ছোটবেলা থেকেই বিপসা বিষয়টা পুনর্বার প্রয়োগ। তাহলে যা একবার প্রয়োগ না হয়ে এখানে দুবার প্রয়োগ হয়েছে, তাই এটা হচ্ছে কর্মে বিপসা। এবং কর্মে বিপসা কেন বলা হচ্ছে না, আমি কি বলেছিলাম, কি দিয়ে যখনই প্রশ্ন করলাম তার উত্তর হিসাবে আমরা পাচ্ছি যা যা, যেটা হাইলাইট করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি কোনো ডাউট নেই। এবারে চলে আসি সম্প্রদান কারক। সম্প্রদান কারক কাকে বলছে না, কাউকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা বোঝায়। অর্থাৎ কাউকে যদি কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা বোঝায়, বাক্যে যদি সেই ভাবটাই প্রকাশ পায় বড় করে, তাহলে সেখানে সেটা হয়ে যায় সম্প্রদান কারক। মা ভিখারিকে ভিক্ষা দিলেন, এখানে কি হলো না, ভিখারিকে যে ভিক্ষা দেওয়া হয় না এটা নিঃস্বার্থভাবেই দেওয়া হয়, অর্থাৎ ভিখারির কাছ থেকে কোনো কিছু আশা করা হয় না, এখানে কোনো স্বার্থের কোনো প্রশ্ন আসে না। ভিখারিকে যে ভিক্ষা দেওয়া হচ্ছে সেটা নিঃস্বার্থভাবে পুরোটাই দান করা হচ্ছে, তাই এখানে বলা হচ্ছে সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক মানে কি বললাম না, কোনো কিছু দান করে দেওয়া, যেখানে কোনো শর্ত থাকবে না, স্বার্থ থাকবে না, শর্তও থাকবে না, স্বার্থও থাকবে না, কাউকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করাকে বোঝায় এখানে সম্প্রদান কারক। যেমন মা ভিখারিকে ভিক্ষা দিলেন, ভিখারিকে হাইলাইট করা আছে। দেখো ভিখারিকে কিন্তু নিঃস্বার্থভাবে দান করা হয়, তার থেকে কি কোনো কিছু আশা করে দান করা হয়, করা হয় না। তাহলে যদি কোনো কিছু আশা না করে দান করা হয় সেটাকেই বলা হচ্ছে সম্প্রদান কারক। ঠিক। অপাদান কারক কি, অপাদান কারক হচ্ছে এইভাবে সাধারণভাবে বোঝো। অপাদান কারক কি না, বলা হচ্ছে কোনো কিছু থেকে হইতে চেয়ে, ধরো কোনো কিছু থেকে হইতে পড়ে গেল, চললো, ভীত হলো, গৃহীত হলো, রক্ষিত হলো, উৎপন্ন হলো, মুক্ত হলো, অন্তরিত হলো, বঞ্চিত হলো, বিরত হলো প্রভৃতি বোঝাবে। হইতে থেকে চেয়ে এইটা হবে, এই ভাবটা বোঝাবে, তবেই সেখানে হবে অপাদান কারক। কোথা থেকে, কার কাছে, কার থেকে, কিসে প্রভৃতি প্রশ্ন করা হয়। উদাহরণ দেখি স্থানবাচকে, ফোনটা পকেট থেকে পড়ে গেল, তাহলে এখানে পকেটটা হলো অপাদান, কারণ কি পকেট থেকে পড়ে গেছে, থেকেটা কিন্তু এখানে অনুসর্গ, এইটা মাথায় রাখতে হবে। ছাদে জল পড়ছে, কথাটা কিন্তু ছাদ থেকে জল পড়ছে, ছাদে জল পড়ছে না, জলটা ছাদ থেকে নিচে পড়ছে। অপাদান আর অধিকরণের এই জায়গাগুলোতে একটু গুলিয়ে যায়। ছাদে ঘুড়ি উড়াচ্ছে, ওটা আমি পরে আলোচনা করছি। আবার কালবাচক দিলে জিনিসটা বুঝতে সুবিধা। কালবাচক, বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছে, মানে কালবাচক মানে কি সময় বোঝাবে, ওই জন্য বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছে। অবস্থানবাচক কি না, ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, একটু আগে বলছিলাম না ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়িটা কি ছাদে ওড়ে না ছাদে দাঁড়িয়ে অন্য জায়গায় ওড়ে, মানে ছাদ থেকে ওড়াতে হয়, ছাদ থেকে অপাদান নাকি, হ্যাঁ হইতে থেকে অপাদান তো নাকি, হইতে থেকে বললে তো অপাদান, হ্যাঁ হইতে থেকে চেয়ে হলে অপাদান হয়। তাহলে ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, ছাদে ওড়ে না ঘুড়িটা, ঘুড়িটা ছাদ থেকে অনেকটা দূরে শূন্যে ওড়ে, ওই জন্য এইভাবে অর্থটাকে বুঝতে হবে আমাদের। যখন বলছি ছাদে জল পড়ে, অর্থাৎ ছাদে জল পড়ে, কোথায় জল পড়ে না, ছাদ থেকে জলটা পড়ছে। এমনি কথাই বলি না অ্যাডভেস্টারে জল পড়ছে, মানে অ্যাডভেস্টার থেকে জল পড়ছে, ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, কোথায় ঘুড়ি ওড়াচ্ছে, কোথায় দিয়ে প্রশ্ন করে দিলেই কিন্তু অধিকরণ চলে আসবে না, বুঝতে হবে ঘুড়িটা ছাদে ওড়ে না, ছাদ থেকে শূন্যে ওড়ে, ছাদ থেকে ঘুড়িটা ওড়াতে হয়, এই অর্থটা আমাদের বুঝে নিতে হবে, তখনই চলে আসছে অপাদান কারক। দূরত্ববাচক কি, কলকাতা থেকে রাঁচি প্রায় 300 কিমি, দূরত্বের উল্লেখ আছে,
থেকেটা এখানে অনুসর্গ। বিকৃতিবাচক কি? দুধে দই হয়, তিলে তেল হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুধে দই হয় মানে কি? এখানে প্রশ্ন করবে, চলে আসবে দ্বারা দিয়া করলে তো করণ কারক হয় না, দুধ থেকে দই হয় মানে দুধের রূপটা পরিবর্তন হচ্ছে, দুধ থেকে দই। তিল থেকে তেল, তিলের দ্বারা তেল হয় করলেই কিন্তু ভুল। বিকৃতিবাচক কেন বলা হচ্ছে? দুধটা পাতলা সুন্দর, সেটা বিকৃত হয়ে কি হলো? থলথলে দই হয়ে গেল। তিলটা একটা কঠিন বস্তু, সেটা পিষিয়ে তেল বের করা হলো, এই জন্য বিকৃতি ঘটে যাচ্ছে তার আকার আকৃতির, তার ঘনত্বের। তাহলে যখন আমরা বলবো যে দ্বারা দিয়া কর্তৃক, তখন করণ কারক, সেটাও আমরা আসছি। কিন্তু যখন বলছে দুধে দই হয়, তিলে তেল হয়, দুধ থেকে দই হয় মানে দুধটা থেকে তার পরিবর্তিত রূপে অন্য রূপে চলে যায়, তিলটা থেকে তেলটা হয়। ঠিক। অসমাপিকা ক্রিয়াবাচক, আমি মরতে ভয় পাই না। মরতে মানে কি? মরণ থেকে, মানে মরণ হইতে আমি ভয় পাই না। প্রশ্নটা এভাবে হবে, আমি মরতে ভয় পাই না মানে কি? মরণ হইতে আমি ভয় পাই না। অসমাপিকা ক্রিয়া কেন? আমি মরতে বলে দিলে কি হচ্ছে? ভাব সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই যে মরতে, এটা তো একটা ক্রিয়া এবং সেটা অসমাপিকা ক্রিয়া, কারণ ভাব সম্পূর্ণ করতে পারছে না। যদি এটা প্রশ্ন থাকে যে কি কারক, আমাদের অর্থটা বুঝে নিতে হবে, মরণ হইতে আমি ভয় পাই না, এইভাবে অর্থটা বুঝে নিতে হবে। নেক্সট কি আসছে দেখি, অধিকরণ কারক। কোন স্থানে কালে বিষয়ে ক্রিয়া অনুষ্ঠিত। কোথায় প্রশ্ন করলে, কখন প্রশ্ন করলে, কি বিষয়ে, এই ধরনের যখন প্রশ্ন আসবে তখন অধিকরণ হবে। ক্রিয়াকে কখন, কোথায়, কোন বিষয়ে প্রভৃতি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এটাও তিন রকমের। স্থানাধিকরণ মানে কি? স্থান বোঝাবে। একদেশ সূচক, ফোনটা টেবিলে ছিল মানে একটা বিষয়, টেবিলে ছিল, টেবিল একটাই, এ বিভক্তি। ব্যাপ্তি সূচক, তিলে তেল আছে, পার্থক্যটা এবারে দেখো। তিলে তেল হয়, তিলে তেল আছে, তেলটা কিন্তু তিলের মধ্যেই থাকে, তেলটা কিন্তু তিলের মধ্যেই থাকে। দুটোর মধ্যে পার্থক্যটা কি হলো? সেখানে বলছি তিলে তেল হয়, এখানে বলছি তিলে তেল আছে। তেল কোথায় আছে? না তিলে আছে। কোথায় দিয়ে আমি প্রশ্ন করে দিলাম, তখন কিন্তু অধিকরণ হচ্ছে। কিন্তু যখন তিল থেকে তেল হচ্ছে তখন কিন্তু তিলের পরিবর্তিত রূপ। মাথায় রাখবে, পরিবর্তিত রূপ যদি হয় সেটা হয়তো মনে হবে যে অন্য কোনো কারক হবে, কিন্তু না, পরিবর্তিত রূপ যখনই হয়ে যাচ্ছে তখনই থেকে বিষয়টা, মানে থেকে তার অনুসর্গ দিয়ে তার ভাবটা সম্পূর্ণ করে তার কারকটা নির্ণয় করতে হয়। ঠিক। সামীপ্য বা নৈকট্য সূচক মানে নিকটে বোঝাবে। দরজায় কারা যেন দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? দরজায়। দরজায় তো কেউ দাঁড়াতে পারে না, অর্থাৎ দরজার কাছে। কোথায় দাঁড়িয়ে আছে? দরজার উপরে কি দাঁড়িয়ে থাকে? দরজা মানে কি? কাঠের যেটা লাগানো হয় তার উপর কি চেপে দাঁড়িয়ে থাকে? না, দরজার কাছে কোথাও একটা দাঁড়িয়ে আছে। ওই দরজার কাছে বোঝাতেই ওটা নৈকট্য। হয় দরজার পেছনে, না হলে দরজার সামনে দাঁড়িয়ে আছে, বা দরজার সাইডে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা কথাই বলি দরজায় দাঁড়িয়ে আছে। আরে বাবা, সে কি দরজার উপর চেপে দাঁড়িয়ে থাকে? না, তা না। কিন্তু এইগুলো কিন্তু আমাদের ভাবটা বুঝে নিতে হবে, ওই জন্য বলা হচ্ছে নৈকট্য সূচক। এবারে স্থানাধিকরণ হলো এবারে কালাধিকরণ। কাল মানে কি? সময়ের ব্যাপার বোঝাবে। বিকেল 5টায় ট্রেন ছাড়বে, কখন ট্রেন ছাড়বে? 5টায় ট্রেন ছাড়বে, সময় বোঝাচ্ছে। কখন দিয়ে প্রশ্ন করলাম? ক্রিয়াকে। বিষয়াধিকরণ, বিষয় দিয়ে। ছেলেটি লেখাপড়ায় ভালো, কিসে ভালো? প্রশ্নটা হবে কোন বিষয়টাতে সে ভালো? লেখাপড়ায় ভালো। কোন বিষয়টাতে সে ভালো? খেলাধুলায় ভালো। কোন বিষয়টাতে সে ভালো? অঙ্কনে, আঁকায় ভালো, গানে ভালো, নাচে ভালো।
এইভাবে প্রশ্নটা হবে বিষয়াধিকরণের ক্ষেত্রে। ঠিক এখানে অন্তঃস্থ বিভক্তি, লেখাপড়ার সঙ্গে অন্তঃস্থ যুক্ত আছে। অধিকরণে বিপসা, যেমন কর্মে বিপসা পেয়েছিলাম, অধিকরণেও বিপসা আছে। মন্দিরে মন্দিরে ঘন্টা বাজছে, কোথায় ঘন্টা বাজছে? না মন্দিরে মন্দিরে ঘন্টা বাজছে। মন্দিরে টার্মটা দুবার ব্যবহার করা হলো, এখানেই হচ্ছে বিপসা। বিপসা মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। মন্দিরে মন্দিরে ঘন্টা বাজছে, মন্দির মানে কি একটাই বিষয় মন্দির, কিন্তু সন্ধ্যেবেলা কি হয় অনেক মন্দির থাকে তাই ঘন্টা বাজে, সব মন্দিরে ঘন্টা বাজে, তাই বলা হচ্ছে মন্দিরে মন্দিরে। বিপসা শব্দটার অর্থ হচ্ছে সেটা পুনর্বার ব্যবহৃত হবে, ওই জন্য এটা অধিকরণে বিপসা। এবারে বলি তিলে তেল আছে বিষয়টা। তিলে তেল আছে মানে বিষয়টা হচ্ছে কি, ধরো তোমার কাছে 25 কেজি তিল আছে, এক বস্তা তিল আছে, তাহলে সেই তিলের মধ্যেই কিন্তু তেলের অবস্থান যখন আছে বলছি আমরা, তাহলে তেল কোথায় আছে না তিলের মধ্যেই আছে, তখন হচ্ছে অধিকরণ। কিন্তু যখন বলছি তিলে তেল হয় তখন কিন্তু আমরা বলতে পারবো না যে তিল দ্বারা তেল হয়, করণটা বললে সেটা বুঝতে পারবে, তিল থেকে তেল হয় পরিবর্তিত রূপ। আর তিলে তেল আছে মানে তিলের মধ্যেই তেলের অবস্থান, সেই ক্ষেত্রে এটা অধিকরণ। ব্যাপ্তি সূচক কেন বলা হচ্ছে? ব্যাপ্তি সূচক মানে পুরোটা জুড়ে। ধরো আমি যদি একটা সাধারণ উদাহরণ দিই, আমের বীজ, আমটা একটা বড় ফল, তার মধ্যে ছোট বীজ আছে কিন্তু পুরোটা জুড়ে নেই, বীজটা একটা নির্দিষ্ট জায়গায় মাঝখানে আছে। কিন্তু তিলের ক্ষেত্রে কি হয়, পুরো যে তিল সেটাও তো এক ধরনের শস্য দানা, সেটা পুরোটা বেপিয়া তেলটা আছে, সেটাকে মানে করলে পেশাই করলে তবে তেলটা বেরিয়ে আসে, ওই জন্য এটা ব্যাপ্তি সূচক বলা হচ্ছে। পুরো তিল যে শস্য যে দানাটা তার পুরোটা ব্যাপিয়া তেলটা আছে। ক্লিয়ার বিষয়টা? মোট কথা হলো কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অর্থটা ভালো করে বুঝে করতে হবে। এবারে বলি সম্বন্ধ পদ। কোন বিশেষ্য পদের আগে একটি বিশেষ্য পদ র বা এর বিভক্তি যোগে ব্যবহৃত হবে এবং পরবর্তী বিশেষ্যর সঙ্গে একটা সম্বন্ধ থাকবে। যেমন উদাহরণ দিলে এটা বুঝতে হবে, আমি মামার বাড়ি যাব, মামাটাও একটা বিশেষ্য পদ, বাড়িটাও একটা বিশেষ্য পদ। মামা শব্দটার সঙ্গে র বিভক্তি যুক্ত আছে, দিয়ে কি হচ্ছে বাড়িটার সঙ্গে সম্বন্ধ তৈরি করে দিয়েছে। আমি মামার বাড়ি যাব, কোথায় যাবি না মামার বাড়ি যাব। বুঝতে পারলে? কিন্তু এখানে যদি থাকতো আমি মামা বাড়ি যাব, দিয়ে মামা বাড়িটা যদি হাইলাইট করা থাকতো তখন কিন্তু ওটা হয়ে যেত অধিকরণ। কারণ কি, কোথায় কখন কি বিষয়ে প্রশ্ন করতে হবে কি আগে, তখন হয়ে যাবে অধিকরণ। আর যেই মাত্র আমি কি করে দিলাম মামার করে দিয়ে বাড়িটা, ওই জন্য সংজ্ঞায় বলা আছে র বা এর বিভক্তি যুক্ত থাকবেই থাকবে, তখন সেটা হবে সম্বন্ধ পদ। প্রথমের বিশেষ্য পদটা সেটা হবে সম্বন্ধ পদ, র বা এর বিভক্তি অবশ্যই যুক্ত হবে। দেবতার নৈবেদ্য রাখা আছে, দেবতা বিশেষ্য পদ, নৈবেদ্যও বিশেষ্য পদ, কিন্তু র বিভক্তি যুক্ত করে দিলাম। যেই মাত্র র বিভক্তি যুক্ত করে দিলাম, র বিভক্তি যুক্ত করে নৈবেদ্যের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করা হলো, সেহেতু দেবতার সম্বন্ধ পদ র বিভক্তি। রাতের আহার এর বিভক্তি যুক্ত আছে, রাত মূল শব্দ, আহার মূল শব্দ, রাতটা মূল শব্দ, তার সঙ্গে এর বিভক্তি, রাতের আহার। দুটো বিশেষ্য পদ থাকবে, প্রথম বিশেষ্য পদে র বা এর বিভক্তি যুক্ত হবে এবং পরবর্তী বিশেষ্যের সঙ্গে তার একটা সম্বন্ধ থাকবে, এই জন্য সংজ্ঞাটা এইভাবে দেওয়া। সম্বন্ধে বিপসাও আছে। আমার দুঃখের দুঃখী তুমি, দেখো এই যে দুঃখী এই টার্মটা দুবার ব্যবহৃত হয়েছে, দুঃখের দুঃখী, সুখের সুখী, তার মানে কি বিষয়টা রিপিট হচ্ছে, তাই বিপসা। সম্বোধন পদ, কাউকে সম্বোধন করা হবে, কি রকম, হে মঙ্গলময় সকলের মঙ্গল করো। এই যে হে মঙ্গলময় করে সম্বোধন করলাম,
তোমরা যখন আমাকে বলো স্যার এটা আমি বুঝতে পারলাম না, তোমরা তো এমনি বলতে পারো এটা বুঝতে পারলাম না, কিন্তু এই যে স্যার বললে সম্বোধন করলে, আমি তোমার নাম ধরে ডাকলাম, ধরো তাপস, বুঝলে, তাপসটা যে বললাম মানে সম্বোধন করলাম। আর যখন এমনি বলি বুঝতে পেরেছো, তখন কিন্তু সম্বোধন করছি না আমি, যেই মাত্র আমি নাম ধরে ডাকছি বা কোনো কিছু একটা সম্বোধন করছি তখনই। আচ্ছা, এবারে অকারক বা উপকারক পদ। আচ্ছা, আমি করণ কারকটা কি দিইনি নাকি বলো তো? না, দেখতে পাচ্ছি না তো করণ কারক। করণ কারকটা তাহলে মিস করে গেছি মনে হয়। ঠিক আছে, আমি ওই অধিক অপাদানের কাছে গিয়ে জিনিসটা বুঝিয়ে দেবো। আচ্ছা, অকারক বা উপকারক পদ কি? কোন পদের সঙ্গে, ধরো একটা পদ আছে ক্রিয়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, আমরা বলেছি কারক নির্ণয় কি না বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকেই বলা হয় কি কারক। যদি এরকম কোনো পদ আছে ক্রিয়ার কোনো সম্বন্ধই নেই, তখন তাকে বলা হবে অকারক বা উপকারক পদ। কেমন না, আনন্দে আমি আত্মহারা হয়ে পড়লাম। প্রশ্ন কি, এই সরি, ক্রিয়া কি হয়ে পড়লাম, হয়ে পড়লামকে প্রশ্ন করো তো আনন্দে শব্দটা আসছে কিনা, যে কোনো ভাবে প্রশ্ন করো, হয়ে পড়লামটাকে যে কোনো ভাবে প্রশ্ন করো, আনন্দে তার উত্তরে পাচ্ছ কিনা, আনন্দের শব্দটা তার উত্তরে পাচ্ছ কিনা, পাচ্ছ কি? কি হয়ে পড়লাম? আত্মহারা হয়ে পড়লাম। কে হয়ে পড়লাম? আমি হয়ে পড়লাম। আনন্দে উত্তর আসছে না, আনন্দের জন্য। তাহলে তোমাকে বলতে হবে আত্মহারা হয়ে পড়লাম পুরোটা, কিন্তু এখানে তো আত্মহারাটা তো অরিজিনালি ক্রিয়াপদ নয়, আত্মহারাটা ক্রিয়াপদ নয়, হয়ে পড়লামটা ক্রিয়াপদ। ভালো করে বিচার করে দেখো, আত্মহারা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, ভাববাচক বিশেষ্য বোঝাচ্ছে, আত্মহারা ক্রিয়াপদ নয়, হয়ে পড়লাম ক্রিয়াপদ। হয়ে পড়লামকে প্রশ্ন করো কি জন্য হয়ে পড়লাম, হবে? হবে না। বুঝতে পারলে কোন জায়গায় টুইস্ট গুলো দেয়? ওই জন্য টুইস্ট মূলক মানে এটা মানে উদাহরণগুলোও দিয়েছি আমি, যেখানে কনফিউশন তৈরি হবে। আচ্ছা, এবারে আমরা চলে আসি করণ কারকে। ঠিক আছে, করণ কারক কাকে বলছে দেখি। বলছে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যার দ্বারা কাজটাকে সম্পূর্ণ করে বা কোনো কাজ করে থাকে, তখন সেটা করণ কারক হয়। অর্থাৎ যার দ্বারা করা হয় সেটাই হচ্ছে করণ কারক। তারপরে কি বলছে, ক্রিয়াটিকে কার দ্বারা, কিসে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আচ্ছা, এখানে প্রথমে কার দ্বারা দিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি কোনো একটা বাক্য আমরা ভেবে নিই, সে ছুরিতে কেক কাটলো, ছুরিতের নিচে দাগ, সে ছুরিতে কেক কাটলো, তাহলে এখানে কাটলোটা হচ্ছে ক্রিয়া, কার দ্বারা কাটলো না ছুরির দ্বারা, বা ছুরি দিয়ে কাটলো, কি দিয়ে কাটলো, ছুরি দিয়ে কাটলো, বা যদি আমরা এইভাবে প্রশ্ন করি কিসে কাটলো না ছুরিতে কাটলো, তাহলে দেখো এখানে যদি প্রশ্নটা এইভাবে যখন করছি তখন কিন্তু আমরা উত্তর পাচ্ছি ছুরিতে, সে ছুরিতে কেক কাটলো, তাহলে ছুরিতে প্রশ্ন পাচ্ছি। তাহলে এখানে ছুরিতে কি হবে, করণ কারক হবে। এবারে করণ কারকের সঙ্গে এবারে ছুরিতে, এটা অবশ্যই একটু খাতায় নোট ডাউন করে নেবে, বাক্যটা দিলে বুঝতে সুবিধা হবে। সে ছুরিতে কেক কাটলো, ছুরিতে এখানে মূল পদ কি ছুরি, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো, যদি কারক নির্ণয় করতে দেওয়া হয় পরীক্ষার খাতাতে, তাহলে এখানে হবে করণ কারকের তে বিভক্তি। ঠিক আছে, এবারে আমরা বলি যে করণ কারকে বিভক্তি চিহ্নগুলো কিভাবে কি কি ব্যবহৃত হয়। সাধারণত এ বিভক্তি ব্যবহৃত হয়, এটা আবার কখনো অন্তস্থ অ রূপে ব্যবহৃত হয়, আবার কখনো অন্তস্থ একার এ রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা কখনো অন্তস্থ অ এবং অন্তস্থ একার এ হয়ে এ উচ্চারিত হয়। আবার তে বিভক্তি,
কিছুক্ষণ আগেই যে এটা বললাম, উদাহরণটা তোমাদের দিলাম যে সে ছুরিতে কেক কাটলো, সেখানে তে বিভক্তি যুক্ত আছে। এবারে তেটা অনেক সময় এতে হিসাবেও ব্যবহৃত হয়, সেগুলো আমরা যখন উদাহরণ দেখব তখন সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই উদাহরণ দেখার জন্য আমি বলবো হাতের কাছে তোমাদের ছোটবেলাকার যাই বই থাকুক না কেন, 9, 10 এই ক্লাসের মূলত, সেগুলো একটু দেখবে। একটু দেখলে কি হবে, আমি যে বিষয়টা বলে দিলাম তোমরা বুঝে নিলে, এখন বুঝে নেওয়ার পরে কি হবে, সেটা ওটা রিভিশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আজকে ক্লাস করালাম, চেষ্টা করো আজকে যদি দেখে নেওয়া সম্ভব হয় দেখে নাও, না হলে অবশ্যই কালকের মধ্যে। কারণ কি না, যে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ওটা মাথার মধ্যে স্টোর হয়ে থেকে যাচ্ছে এবং সেটা অনেক কারেন্ট বিষয়বস্তু থাকছে। যখনই সঙ্গে সঙ্গে বিষয়টা চর্চা করে নেবে না, ওটা মাথাতে একেবারে ফিক্সড সেভ হয়ে যাবে। যাই হোক, তারপরে কি বিভক্তি যুক্ত হয়, র বিভক্তি। রটা আবার অনেক সময় এর হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়া শূন্য বিভক্তি তথা এ বিভক্তি। আচ্ছা, এবারে চলে আসি কি না, করণ কারকে কি কি অনুসর্গ ব্যবহৃত হয়। আমরা যখন ছুরিতে কাটা হয়েছিল, এটা যখন প্রশ্ন করেছিলাম, কি দিয়ে কাটা হয়েছিল, কার দ্বারা কাটা হয়েছিল, কিসে কাটা হয়েছিল, তো এইভাবে যে প্রশ্নগুলো করছি, সেই ধরনের পদগুলো কি হয়, অনেক সময় মূল পদের সঙ্গে পৃথকভাবে ওই পদের পরে ব্যবহৃত হয়। অনুসর্গ মানে আমরা জানি যে পদের পরে যেটা সাধারণত ব্যবহৃত হয়। ঠিক, যদি সে ছুরিতে কেক কেটেছিল না বলে যদি বলতাম সে ছুরি দিয়ে কেক কেটেছিল, তখন ছুরিতে বললে তে বিভক্তি হচ্ছে। কিন্তু যেই মাত্র বললাম ছুরি দিয়ে কেক কেটেছিল, তাহলে দিয়ে বললে তখন দিয়ে অনুসর্গ হয়ে গেল। তাহলে এখানে সেইভাবে অনুসর্গ তাহলে কি কি ব্যবহৃত হয়, দ্বারা, দিয়ে, করে, কর্তৃক, হতে, এই ধরনের প্রভৃতি অনুসর্গ ব্যবহৃত হয়। কেমন? এবারে চলে আসি করণ কারকের শ্রেণী বিভাগে। প্রথমে বলা হচ্ছে যন্ত্রাত্মক করণ, মানে এখানে যন্ত্রের বিষয়টা হচ্ছে মুখ্য হয়ে দেখা দেয়। কিভাবে সেটা, এখানে যন্ত্র বলতে কি যন্ত্রের কথা বলা হচ্ছে, এটাও একটা বেশ কি বলবো, মানে কৌতূহলী প্রশ্ন। আসলে যন্ত্রটা কি সেটা দেখলে বুঝতে পারবে, বেশ ইন্টারেস্টিং বিষয়টা। বলা হচ্ছে ক্রিয়া সম্পাদনের ইন্দ্রিয় গোচর উপায়কে বলে যন্ত্রাত্মককরণ। অর্থাৎ এখানে ইন্দ্রিয়ের বিষয়টা কাজ করছে, এখানে যন্ত্র বলতে ইন্দ্রিয়ের বিষয়টা কাজ করছে। অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ, কান, নাক, জিভ এবং চামড়া, এই যে আমাদের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় গোচর বিষয়বস্তু, ইন্দ্রিয় গোচর উপায়, ক্রিয়া সম্পাদনের মানে কোনো কাজ সম্পাদনের ইন্দ্রিয় গোচর উপায়কে বলা হয় যন্ত্রাত্মককরণ। দেখো উদাহরণ দেখি, উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বলা হচ্ছে রঙিন চশমায় সবকিছু রঙিন দেখায়। রঙিন চশমায় সবকিছু রঙিন দেখায়, চশমায় শব্দ পদটাকে হাইলাইট করা আছে। তাহলে চশমা দিয়ে আমাদের দেখার বিষয়টা কাজ করে, তাহলে এখানে কোন ইন্দ্রিয় সক্রিয় হচ্ছে, চক্ষু। তাহলে এটা একটা ইন্দ্রিয় গোচর উপায়ের বিষয় এখানে চলে আসছে। রঙিন চশমায় সবকিছু রঙিন দেখায়, অর্থাৎ রঙিন, প্রশ্নটা এবারে করি, কার দ্বারা দেখায়, চশমার দ্বারা দেখায়। ঠিক, কিন্তু এখানে কি হচ্ছে, চশমার দ্বারা সবকিছু রঙিন দেখায়। আমরা যদি এইভাবে বাক্যটা ভেবে নিই, মানে ক্রিয়াকে প্রশ্ন করার পর যে রঙিন চশমার দ্বারা সবকিছু রঙিন দেখায়, ঠিক আছে, তাহলে চশমার দ্বারা টার্মটা ওই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তো এখানে তাহলে কি হচ্ছে, মূল পদটা কি, চশমা, তার সঙ্গে কি বিভক্তি যুক্ত হচ্ছে, অন্তস্থ অ। এটা আসলে এ বিভক্তি, কিন্তু অন্তস্থ অ রূপে ব্যবহৃত হয়। যেহেতু অন্তস্থ অ রূপে ব্যবহৃত হয়, সেহেতু যখন করণ মানে কারক নির্ণয় করতে দেওয়া হবে, তখন আমরা অবশ্যই বলবো করণ কারকের অন্তস্থ অ বিভক্তি। কেমন? তাহলে এখানে এটা ইন্দ্রিয় গোচর উপায়, চশমা দ্বারা দেখা কাজটা হয়, দেখার জন্য যে ইন্দ্রিয় সক্রিয় হয় সেটা হচ্ছে চোখ। এবং চশমার দ্বারা যেহেতু হচ্ছে, বলা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, করে, হতে হলে কি হয়, করণ কারক হয়। আবার আমরা দেখে এসেছিলাম হতে, থেকে, যে হলে অপাদান কারক হয়, সেটার আমি পার্থক্যটা স্টার মার্ক দিয়ে আমি করেছি, পরের স্লাইডে সেটা আমরা দেখে নেব, দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কখন অপাদান কখন করণ হচ্ছে বিষয়টা। তারপরে বলা হচ্ছে উপায়াত্মককরণ, দ্বিতীয় শ্রেণী বিভাগের দ্বিতীয় ভাগ। কি বলা হচ্ছে না, এখানে ক্রিয়া সম্পাদনের বিষয়টা ইন্দ্রিয় গোচর হবে না, ক্রিয়া সম্পাদনের উপায় ইন্দ্রিয় গোচর হবে না। যন্ত্রাত্মকে ইন্দ্রিয় গোচর হবে, উপায়াত্মকে ইন্দ্রিয় গোচর হবে না। তাহলে কি হবে দেখে নিই একটু কিভাবে বিষয়টা। ডায়লগ বাজিতে পেট ভরে না,
দেখো ডায়লগ বাজিতে অর্থাৎ ডায়লগ বাজির দ্বারা পেট ভরে না। কার দ্বারা পেট ভরে না? কি ভরে না? না পেট ভরে না। কার দ্বারা ভরে না? না ডায়লগ বাজির দ্বারা। প্রশ্নটা এভাবে হবে, কার দ্বারা ভরে না? ডায়লগ বাজির দ্বারা ভরে না। কি ভরে না? পেট ভরে না। যখন কি ভরে না, পেট ভরে না, পেটটা তখন চলে আসছে কর্মকারক। আচ্ছা, তাহলে ডায়লগ বাজিতে অর্থাৎ এখানে মূল বক্তব্যটা হচ্ছে ডায়লগ বাজির দ্বারা পেট ভরে না। তাহলে এখানে কি হচ্ছে? মূল পদটা ডায়লগ বাজি, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত আছে। এবং এটা কি ডায়লগ বাজি বিষয়টা কিন্তু ইন্দ্রিয়গোচর কোনো বিষয় নয়, ইন্দ্রিয়গোচর কোনো উপায়ও নয়। ঠিক, তো এই জন্য এখানে এটা হচ্ছে উপায়াত্মকরণ ডায়লগ বাজির দ্বারা। ওটা আমি করে দিয়েছি, ব্র্যাকেটে করে দিয়েছি, মানে প্রশ্নটা এইভাবে করলে ক্রিয়াকে উত্তরটা এটাই পাওয়া যাবে যে ডায়লগ বাজির দ্বারা। তো দেখো এখানে কি হলো, তাহলে যদি কারক বিভক্তি নির্ণয় করতে বলে তাহলে কি কারক হবে? না করণ কারকের তে বিভক্তি। ঠিক আছে, এবং যদি সূক্ষ্মভাগে ভাগ দিয়ে দেয়, কারণ যেভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, শুধু করণ কারক না দিয়ে হয়তো সূক্ষ্ম ভাগ দিয়ে দিল, যন্ত্রাত্মককরণ, উপায়াত্মককরণ, এইভাবে সূক্ষ্ম যদি ভাগ দিয়ে দেয় তাহলে অবশ্যই এটা উপায়াত্মককরণ। তার মনে রাখার বিষয়টা হলো এটা ইন্দ্রিয়গোচর কোনো উপায় নয়, যন্ত্রাত্মককরণ ইন্দ্রিয়গোচর উপায়। এবারে চলে আসি পরের ভাগ, সমধাতুজকরণ। সমধাতুজকরণ আমরা সমধাতুজ কর্তা পড়ে এসেছিলাম। সমধাতুজ কর্তা যে পড়ে এসেছিলাম বিষয়টা প্রায় সেই রকমই। ঠিক আছে, মিলটা একই রকম, মিলের যে জায়গাটা কি রকম কি বলছে দেখো, কোনো ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণ যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, করণ কারকটি যদি সেই ধাতু নিষ্পন্ন হয় তবেই তাকে সমধাতুজকরণ বলে। অর্থাৎ ধাতু থেকে আসছে মানে কি সেটা ক্রিয়া বা ক্রিয়াজাত কোনো বিশেষণ হবে, সেটা যে ধাতু থেকে নিষ্পন্ন মানে মূল যে ধাতুটা সেটাই আবার কি হচ্ছে করণ কারক হবে। কিভাবে একটু উত্তরটা দেখে নি, উদাহরণটা দেখে নি। হে প্রভু, তুমি আমাদের কি বাঁধনেই না বেঁধেছ। এখানে ক্রিয়া কি? অবশ্যই বেঁধেছ, বাধাটা ক্রিয়া। তাহলে দেখো এই যে বাঁধার যে মূল ধাতু, ঠিক আছে, সেই বাঁধার যে মূল ধাতু সেই ধাতু থেকেই কিন্তু বাঁধন এসছে টার্মটা। এবারে দেখো ক্রিয়াকে এবারে প্রশ্ন করো করণ কারক নির্ণয় করতে গেলে, বলছে কি বাঁধনেই না বেঁধেছ। কার দ্বারা বেঁধেছ? না বাঁধনের দ্বারা বেঁধেছ। তাহলে এখানে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি বাক্যটা এইভাবে দাঁড়াবে, প্রশ্ন করার পরে উত্তরের জন্য বাক্যটা এইভাবে দাঁড়াবে যে হে প্রভু, তুমি আমাদের কি বাঁধনের দ্বারা না বেঁধেছ। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, না বাধা ধাতুটা বাধা যে ক্রিয়াপদটা সেটা যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, এখানে ক্রিয়াপদটা আমরা পেয়েছি বেঁধেছ, ওই একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে বাঁধন। তাই এখানে বলা হচ্ছে এটা সমধাতুজকরণ। কারণ কি বাঁধনের দ্বারা বাঁধা হয়, প্রভু বাঁধনের দ্বারা এখানে বেঁধেছেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যদি প্রশ্ন থাকে, যদি বুঝতে অসুবিধে হয়, যারা লাইভ ক্লাস করছো তারা তো আমাকে প্রশ্ন করছোই, আর যাদের বুঝতে অসুবিধে থাকবে আপলোডেড ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে সেটা স্যার এটা আমি বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দিন। আমি অবশ্যই আবার বুঝিয়ে দেব। আমি তোমাদের জন্য সবসময় আছি, সবসময় সঙ্গে আছি। যেটাতেই অসুবিধে হবে বলবে নির্দ্বিধায় এবং নিঃসংকোচে, এটা আমি বারবার বলছি। আচ্ছা, এবারে চলে আসি করণের বিপসা। করণের বিপসা মানে কি? সেই পুনর্বার প্রয়োগ। দেখে নি পদের একাধিকবার ব্যবহার, এটা আর করায়নি। এবারে দেখো উদাহরণ বলা হচ্ছে, নেতায় নেতায় শেষ হয়ে গেল দেশটা। নেতার দ্বারা দেশটা শেষ হয়ে গেল, এই হচ্ছে মূল কথা। তাহলে কার দ্বারা শেষ হয়ে গেল? না নেতার দ্বারা শেষ হয়ে গেল। ঠিক আছে, নেতায় টার্মটা একবার যদি আমি ব্যবহার করতাম পদটা, তাহলে তাতেই কাজ মিটে যেত। কিন্তু এখানে বলা হচ্ছে নেতায় নেতায় দেশটা শেষ হয়ে গেল। হ্যাঁ, নেতায় নেতায় শেষ হয়ে গেল দেশটা। তাহলে এখানে কি হলো, নেতায় টার্মটা দুবার ব্যবহার করা হচ্ছে, তাই বিপসা হচ্ছে, পুনর্বার প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এবারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসছে, যে বিষয়গুলো কিন্তু মনে রাখা একান্ত জরুরি। ঠিক, ট্রিপল স্টার দিয়ে আমি করে দিয়েছি। দেখো, শুধু একটা কলমের খোঁচা। দেখো আমরা সম্বন্ধ পদ আলোচনা করেছি, মামার বাড়ি। ঠিক,
মামার বাড়ি, মামার বাড়ি মানে কি বাড়িটা মামার সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই মামার বাড়ি, তাই এটাকে বলা হয় সম্বন্ধ পদ। মামার টার্মটা হচ্ছে সম্বন্ধ পদ এবং তার সঙ্গে র বিভক্তি যুক্ত আছে, আলোচনা করেছি এই ধরনের সম্বন্ধ পদে। কলমের খোঁচা, প্রশ্ন পাওয়া মাত্রই মনে হবে যে এখানে কলমের খোঁচা মানে বলতে চাওয়া হয়েছে এখানে কলমের সঙ্গে খোঁচাটা কলমের সঙ্গে সম্পর্কযুক্ত, এর বিভক্তি যুক্ত আছে, হয়তো এটা সম্বন্ধ পদ হবে না, কলম দিয়ে খোঁচা হয়। বা প্রশ্নটা যদি এরকম করা হয়, এই যে দেখো গত স্লাইডটা, এর আগের স্লাইডটা আমি একটু যাচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। দ্বারা দিয়ে করে কর্তৃক হতে, ঠিক আছে, আর ক্রিয়াটিকে যখন প্রশ্ন করা হবে কিসে, কি দিয়ে বা কার দ্বারা, এটা আমি দেখিয়েছি। তাহলে আবার নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো বলা হচ্ছে কলমের খোঁচা, কিসের খোঁচা, এভাবেও তো প্রশ্ন হতে পারে, কারণ কিসে দিয়েও প্রশ্ন করা যায় আমি বলেছি। কিন্তু এখানে একটু সূক্ষ্মভাবে আমাদেরকে এটা অ্যানালিসিস করে নিতে হবে যে কলমের দ্বারা খোঁচা হয়, কার কিসের দ্বারা খোঁচা, কলমের দ্বারা খোঁচা। তাহলে এখানে কিন্তু কলমের খোঁচা বললে অবশ্যই এটা কি হলো, করণ কারক হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি, সে বাসে করে এলো। দেখো বাসে করে এলো মানে কিসে করে এলো প্রশ্ন করতে পারি, আবার কার দ্বারা এলো না বাসের দ্বারা এলো এভাবেও প্রশ্ন করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কিসে দিয়ে প্রশ্ন করতে পেলাম এবং করে দিয়ে প্রশ্ন, এখানে কি অনুসর্গের বিষয়টা বোঝানোর জন্য বাসে করে এলো বলা হচ্ছে। তাহলে দেখো বাসের দ্বারা অরিজিনাল যে বিষয়টা, মূল যে বিষয়টা, কিন্তু সেখানে না লিখে এখানে লেখা হয়েছে বাসে করে এলো। তাহলে করেটা এখানে অনুসর্গ, কারণ কি না পদের শেষে পৃথকভাবে বসেছে এবং পদের শেষে বসেছে, তাই এটা অনুসর্গ। আচ্ছা নেক্সট কি আছে আর একটা, তিনি তাস খেলছেন, এটা হচ্ছে করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ। কিভাবে প্রশ্নটা হবে, তিনি কি খেলছেন, এই প্রশ্নটা যদি করে দিই ভুল, তখন আমরা পেয়ে যাব কর্মকারক। কিন্তু তাস খেলা হয় না, তাসের দ্বারা খেলাটা হয়, তাস না হলে খেলাটা হবে না, তাসের দ্বারাই খেলাটা হয়। তাহলে তাসের দ্বারা এই জায়গাগুলো কিন্তু লোক মানে পরীক্ষার্থীদের ঠকানোর প্রশ্ন এই জায়গাগুলোতে, ঠিক আছে। তো কিসের কার দ্বারা খেলা হয়, তাসের দ্বারা খেলা হয়। সে ফুটবল খেলে, কি খেলে বললেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে কর্মকারক, বিষয়টা এভাবে হয় না, ফুটবলের দ্বারা খেলা হয়। আমি বারে বারে জায়গাগুলো জোর দিচ্ছি, এগুলো নোট ডাউন অবশ্যই করো, না হলে ভুলে যাবে। তাসের দ্বারা খেলা হয়, ফুটবলের দ্বারা খেলা হয়, তাই এটা করণ কারক। কি খেলছে বললে তখন সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল, কারণ কি খেলছে বললেই আমাদের উত্তর হয়ে যাবে কর্মকারক। আচ্ছা এখানে শূন্য বিভক্তি কেন না, তাস পদটাই তো মূল পদ, তাই কর্মকারকের এটি শূন্য বিভক্তি। বুঝতে পারলে আশা করি বুঝতে অসুবিধে থাকবে না, কারণ আমি খুব ধীরে ধীরে বারে বারে যে জায়গাটায় জোর দিতে হয় একটা কথা আমি 3 বার 4 বার 5 বার করে বলে বলে বুঝাচ্ছি, আশা করি বোঝার কোনো অসুবিধে থাকবে না। তো এই হচ্ছে করণ কারক, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কারক বিভক্তি অনুসর্গের যে আলোচনার বিষয় সেটা এখানে কমপ্লিট হলো, ঠিক আছে। তো আমরা এই নিয়ে বলতে কারক বিভক্তি অনুসর্গ নিয়ে একটা এমসিকিউর পুরো সেশন রাখবো, মানে একটা ক্লাস পুরো কারক বিভক্তি অনুসর্গ নিয়েই হবে। এমসিকিউ টেস্ট মানে আমি বাক্য দিয়ে দেব, সেই বাক্যে যে পদটা হাইলাইট করা থাকবে তার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এবং সেদিন আমরা কি করব, এই বিষয়টাকে যে কোনটা কেন হচ্ছে, কি কারক হচ্ছে, কিভাবে হচ্ছে, যখন উদাহরণগুলোর সঙ্গে সঙ্গে আমরা মানে বাক্যের যে উদাহরণগুলো তার সঙ্গে সঙ্গে যদি আমরা আলোচনা করি না, বিষয়টা প্র্যাকটিস হয়ে যাবে। কারণ কারক বিভক্তি অনুসর্গের এমসিকিউর জন্য একটা সেশন অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তো আমরা একটা সেশন কারক বিভক্তি অনুসর্গের জন্য রাখবো, তাই আজকে আর ওই 2-4টা করে এমসিকিউ দিয়ে কারক বিভক্তি সম্পূর্ণ আলোচনা করা যাবে না বলেই আজকে আর এমসিকিউর কোনো সেশন রাখলাম না, ঠিক আছে। কারণ অনেক কটা এমসিকিউ দিয়ে আলোচনা করতে হবে, এমন কিছু উদাহরণ দিয়ে আলোচনা করে দেবো যে জায়গাগুলো মূলত টুইস্ট থাকে,
যেমন ওই তিনি তাস খেলছেন, এই উদাহরণটার ক্ষেত্রেই যদি আমরা বলি তিনি তাস খেলছেন, কি খেলছেন? তাস খেলছেন, কর্মকারক হবে। ভুল, সঙ্গে সঙ্গে জিরো, তাসের দ্বারা খেলা হচ্ছে, এটা করণকারক হবে। দুধে দই হয়, দুধের দ্বারা দই হয়, প্রশ্ন করে দেবে সঙ্গে সঙ্গে, ভুল, করণকারক হবে না। দুধ থেকে, দুধের একটা নির্দিষ্ট রূপ আছে, সেটা থেকে রূপ একটা পরিবর্তিত হচ্ছে দইতে, তাহলে দুধ থেকে দই হয়, অপাদান কারক হবে। তো এইভাবে যে জায়গাগুলো টুইস্ট থাকবে সেই টুইস্টমূলক বিষয়গুলো বেশি আমরা আলোচনা করব, এবং কিছু তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট প্রশ্ন থাকবে যেটা সহজে প্রশ্ন করে তোমরা ধরে নিতে পারবে। সেই সহজটা থাকার কারণ হচ্ছে প্র্যাকটিস করা, আর টুইস্টের জায়গাগুলো থাকা মানে বিষয়টাকে একবারে সানিয়ে নেওয়া। ওই জন্য কারক বিভক্তি অনুসর্গের উপরে একটা পুরো আলাদা সেশন রাখবো শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালোও লেগেছে, এবং আশা করি ভবিষ্যতে প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট, সেটা ডাব্লিউবি টেট বলো, সেন্ট্রাল টেট বলো, যাই দাও না কেন সেক্ষেত্রে উপকারেও আসবে। আর যদি ক্লাসটা সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কারণ পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান বেল আইকন প্রেস না করলে কিন্তু কেউ পাবে না, কারণ একটা ধারাবাহিকভাবে আমি পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং চেষ্টা করছি যাতে কোনো জায়গা বাদ না পড়ে যায়। ওকে, তো সেই সঙ্গে অবশ্যই ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। কেমন? আর সবার শেষে বলি, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, জীবনে সফল হও, শিক্ষক হও। শিক্ষকই জাতির মেরুদণ্ড। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। তোমাদের সঙ্গে ক্লাস করে আমারও খুব ভালো লাগে, বা ভালো লাগছেও, ইন্টারাকশান খুব সুন্দর হয়। তোমাদের ক্লাস করাতে গিয়ে আমার অনেক বিষয়, আমার নিজেরও অনেক ক্লিয়ার হয় বিষয়, কিছু কিছু জায়গায় আমার কনফিউশন থেকে যায়, সেগুলো ক্লিয়ার হয়ে যায়। আর সব কিছুর শেষে বলি, তোমাদের জন্য আমার শুভকামনা রইল। কেমন?